হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কমফোর্ট স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান ঠিকঠাক চলছে। আমাদের এই কমফোর্ট স্টাডি চ্যানেলে তোমাদের জন্য এএনএম জিএনএম 2024কে টার্গেট করে লাইফ সায়েন্সের ফ্রি ক্লাস প্রোভাইড করা হচ্ছে। আজকে আমাদের যে ক্লাস সেটা হলো মানবদেহের রোগসমূহের পার্ট 2 নিয়ে। আশা করছি পার্ট 1 তোমরা সকলেই দেখেছো এবং যারা যারা দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা দেখবে। সেখানে আমরা ইম্পর্টেন্ট 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই সেকেন্ড পার্টেও আমরা আরও ইম্পর্টেন্ট 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে কিন্তু আমাদের এই মানবদেহের রোগসমূহের উপরে টোটাল 50টি প্রশ্ন আলোচনা হয়ে যাবে। আর এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সরাসরি এ ধরনের প্রশ্নই এক্সামে পেয়ে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ভিডিও দেখার পরেই ভিডিও দেখবে, অথবা এটা দেখার পরেও তোমরা ফার্স্ট ভিডিওটি দেখতে পারো। ঠিক আছে, ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। আর আমি বলবো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, কারণ এখানে তোমরা ক্লাসের পিডিএফ পাবে। তোমাদের ক্লাস করার সাথে সাথে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো রিভিশন করতে হবে, আর তার জন্য তোমাদের দরকার পিডিএফ। সেই পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা অবশ্যই সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। এক্সাম রিগার্ডিং কোনো প্রবলেম থাকলে সেটা আমরা সলভ করে দেবো। তাহলে এই লিঙ্কগুলো এই পিডিএফে পেয়ে যাবে, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে। তাহলে আজকে আমরা আমাদের প্রথম প্রশ্ন শুরু করছি। দেখো, আমাদের আজকের প্রথম প্রশ্ন 26 নম্বর প্রশ্ন। আমরা এর আগে 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তাই আজকে আমাদের 26 নম্বর থেকে শুরু হচ্ছে। আমরা 50 পর্যন্ত দেখব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, শিশুদের চিকিৎসা বিজ্ঞানকে বলা হয়। শিশুদের চিকিৎসা বিজ্ঞানকে কি বলা হয়? যেখানে শিশুদের বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়, সেই বিজ্ঞানকে আমরা কি বলে থাকি? অস্টিওলজি, ডার্মাটোলজি, পিডিয়াট্রিক্স, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, পিডিয়াট্রিক্স। ঠিক আছে, এবারে অস্টিওলজি, ডার্মাটোলজি আরও বিভিন্ন ধরনের যে লজি রয়েছে, সেই লজিগুলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি। দেখো, অস্টিওলজি হলো হাড়বিদ্যা, যেখানে হাড় নিয়ে আলোচনা করা হয় যে বিজ্ঞানে, তাকে অস্টিওলজি বলা হয়। ডার্মাটোলজি হলো ত্বক বিজ্ঞান, তার মধ্যে থাকবে কী কী? চামড়া থাকবে, চুল এবং নখ, এগুলো থাকবে। কার্ডিওলজির মধ্যে আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করি। নিউরোলজির মধ্যে স্নায়ুতন্ত্র। গাইনোকোলজি হলো স্ত্রী দেহের যে ধরনের রোগ, সেই বিশেষজ্ঞ বা সেই বিজ্ঞানকে আমরা গাইনোকোলজি বলে থাকি। নেক্সট প্রশ্ন দেওয়া আছে যে 27 নম্বর প্রশ্ন, রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগ নির্ণয়ে? ঠিক আছে, কোন রোগ নির্ণয়ে রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়? অপশন দেওয়া আছে কিডনির পাথর গলাতে, পিত্ত পাথর গলাতে, গলগণ্ড রোগ নির্ণয়ে, নাকি নতুন পরমাণু তৈরিতে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন গ, গলগণ্ড রোগ নির্ণয়ে রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়। এখানে আমরা কোন আইসোটোপটি ব্যবহার করে থাকি? আয়োডিনের 131। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখি কি আছে। দেখো, 28 নম্বর প্রশ্ন বলেছে, মানুষের কোন রোগটি অ্যাসিড বৃষ্টির কারণে হতে পারে? অ্যাসিড বৃষ্টি আমরা সকলেই জানি। অ্যাসিড বৃষ্টি কি? এই অ্যাসিড বৃষ্টির জন্য মানবদেহের কোন রোগটি হতে পারে? জন্ডিস, মেনিনজাইটিস, অ্যাজমা, নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন গ, অ্যাজমা। ঠিক আছে, মানবদেহে অ্যাসিড বৃষ্টির কারণে অ্যাজমা রোগটি হয়ে থাকে। সাধারণত অ্যাসিড বৃষ্টির কারণে শ্বাসযন্ত্রের যে সমস্ত রোগ হয়, সেই সমস্ত রোগ হয়ে থাকে। আর অ্যাজমা হলো একটি শ্বাসযন্ত্রের রোগ। এই রোগে কী হয়, আমাদের যে ব্রঙ্কিওস যে আছে, তাদের মধ্যে ইনফ্লামেশন, অর্থাৎ সেগুলো ফুলে যায়, আর তার ফলে আমাদের শ্বাস নিতে অসুবিধা হয়। এই রোগটি হলো অ্যাজমা, আর এটি অ্যাসিড বৃষ্টির কারণেও মানবদেহে কিন্তু হতে পারে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখি, 29 নম্বর প্রশ্ন বলেছে, বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন নিয়ে আমাদের একটা কমপ্লিট ক্লাস হয়েছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে কী ধরনের রোগ হয়, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম কী, সেই সমস্ত কোশ্চেন সেখানে করেছি। তোমরা যারা যারা এখনই দেখোনি ভিডিওটি, তারা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখো। তাহলে এখানে আমাদের বলেছে বেরি রোগ হয় কোনটির অভাবে? এগুলো সবগুলোই ভিটামিনের নাম, তাই জন্যই কিন্তু আমি বললাম ভিটামিনের ক্লাস তোমাদের এসেছে। তাহলে থায়ামিন একটি ভিটামিন, রাইবোফ্লাভিন একটি ভিটামিন, নিয়াসিনও এবং পিরিডিক্সিনও একটি ভিটামিন। কোন ভিটামিনের অভাবে বেরি রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর কী হবে? তোমরা আগে নিজেরাই অ্যান্সার করবে, তারপরই সলিউশন দেখবে। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ক, থায়ামিন। থায়ামিন ভিটামিনের অভাবেই কিন্তু বেরি রোগটি হয়ে থাকে, আর থায়ামিন ভিটামিনকে আমরা ভিটামিন B1 বলে থাকি। এবারে এই যে রাইবোফ্লাভিন রয়েছে, রাইবোফ্লাভিন হলো ভিটামিন B12, যার জন্য আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন রকম রোগ হয়ে থাকে। ঠিক আছে, কার্ডিয়াক ডিজিজ হয়ে থাকে। তারপর নিয়াসিন হলো ভিটামিন B3, আর হলো পিরিডক্সিন হলো গিয়ে ভিটামিন B6। ইম্পর্ট্যান্ট এটাও, নিয়াসিনে মনে রাখবে, নিয়াসিনের অভাবে কিন্তু পেলেগ্রা রোগ হয়ে থাকে। তাহলে বেরি হয় থায়ামিনের অভাবে, থায়ামিন হলো ভিটামিন B1, আর নিয়াসিন হলো ভিটামিন B3, যার ফলে আমাদের পেলেগ্রা হয়ে থাকে। ঠিক আছে, B3। নেক্সট কোশ্চেন দেখি।
বলেছে 30 নম্বর প্রশ্ন, পোলিও টিকা আবিষ্কারকের নাম কি? খুব একটি কমন কোশ্চেন, ঠিক আছে, আর ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। টিকা, কোন টিকা কে আবিষ্কার করে? ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো সবই। পোলিও টিকা কে আবিষ্কার করেন বা পোলিও টিকা আবিষ্কারকের নাম কি? অপশন দেওয়া আছে ওপেনহাইমার, রোজেনবার্গ, জোনাস সল্ক নাকি রাদারফোর্ড। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গ, জোনাস সল্ক। জোনাস সল্ক আবিষ্কার করেন পোলিও রোগের টিকা। আর এই যে রাদারফোর্ড, রাদারফোর্ড কি আবিষ্কার করেন? রাদারফোর্ড আবিষ্কার করেন আলফা কণা, ঠিক আছে, এই যে আমরা যে পড়ি নিউট্রন, প্রোটন, আলফা কণা, ডিউট্রন, এর মধ্যে আলফা কণা আবিষ্কার করেন রাদারফোর্ড। এবং পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসও কিন্তু রাদারফোর্ড আবিষ্কার করে থাকেন। এটা যদিও ভৌতবিজ্ঞানের প্রশ্ন, তবু আমি তোমাদের বলে দিলাম, কারণ রাদারফোর্ডও খুব ইম্পর্টেন্ট একজন বিজ্ঞানী। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন বলেছে, পেপটিক আলসার রোগ নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনটি? অপশন দেওয়া আছে এন্ডোস্কোপি, আলট্রাসোনোগ্রাফি, গ্যাস্ট্রিক জুন অ্যানালিসিস নাকি বেরিয়াম মিল এক্স রে। সঠিক উত্তর কী হবে? অপশন এ, এন্ডোস্কোপি। দেখো এই পেপটিক আলসার রোগটি কী, ঠিক আছে, এই রোগটিকে সংক্ষেপে পিইউডি বলা হয়, পেপটিক আলসার ডিজিজ। এই রোগটি সাধারণত আমাদের যে পাকস্থলী রয়েছে, স্টমাক, আর হলো ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন, তার যে ডিওডিনাম পার্টটি রয়েছে সেই ডিওডিনাম পার্টটির মধ্যে এবং পাকস্থলীর মধ্যে সাধারণত এই পেপটিক আলসার রোগটি দেখা দেয়। পিইউডি যাকে সংক্ষেপে বলা হয় পেপটিক আলসার ডিজিজ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখি কী আছে। 32 নম্বর প্রশ্ন, দেহে অ্যালার্জির কারণ কোনটি? দেহে অ্যালার্জির কারণ কোনটি? অপশান দেওয়া আছে হিস্টাসিন, হিস্টামিন, হেপারিন, নিউট্রোফিল। অপশান খুব মনোযোগ সহকারে পড়বে। এটা সবসময় মাথায় রাখবে যে এমসিকিউ প্রশ্নে শুধুমাত্র প্রশ্নই কিন্তু প্রশ্ন নয়, প্রশ্নের সাথে তোমার অপশানগুলোকেও খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হয়, কারণ সেখান থেকেই তোমার আনসার বের করতে হবে। তাহলে এই সম্পূর্ণটাই হলো গিয়ে তোমার জন্য প্রশ্ন। অপশান দেওয়া আছে হিস্টাসিন, হিস্টামিন, হেপারিন নাকি নিউট্রোফিল। সঠিক উত্তর হয়ে যাবে হিস্টামিন। অপশান খ, হিস্টামিন হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এই হিস্টামিনের প্রভাবেই দেহে অ্যালার্জির সৃষ্টি হয়। আর এখানে অপশন একটা দেওয়া আছে হেপারিন এবং নিউট্রোফিল, এই দুটো সম্বন্ধে আমরা একটু জেনে নিই। হেপারিন, হেপারিন কি? হেপারিন হলো অ্যান্টিকোয়াগুলেন্ট বা তঞ্চন বিরোধী পদার্থ। আমাদের রক্তের মধ্যে হেপারিন থাকে, যার জন্যই কিন্তু রক্ত দেহের ভেতরে বা এই যে ধমনী শিরার মধ্যে কিন্তু রক্ত জমাট বেঁধে যায় না। কি থাকে রক্তে? হেপারিন থাকে জন্যই রক্ত জমাট বাঁধে না। এটা একটা কোশ্চেন হতে পারে। আর এই যে ব্লাড ব্যাঙ্কে যে রক্ত কালেক্ট করে রাখা হয়, সেই সমস্ত রক্ত যাতে জমাট বেঁধে না যায়, তার জন্য আমরা সেখানে কি ইউজ করে থাকি? সোডিয়াম সিট্রেট। সোডিয়াম সিট্রেট নামক এক ধরনের রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করে থাকি, যার জন্য ব্লাড ব্যাঙ্কে যে সমস্ত রক্ত আমরা কালেক্ট করে রাখি সেই সমস্ত রক্ত জমাট বাঁধে না। আর হলো নিউট্রোফিল। নিউট্রোফিল হলো আমাদের দেহের মধ্যে যে ডব্লিউবিসি রয়েছে, ডব্লিউবিসির একটা পার্ট হলো নিউট্রোফিল, একটা ভাগ। কী কী থাকে সেখানে? মনোসাইট থাকে, লিম্ফোসাইট থাকে, নিউট্রোফিল থাকে, বেসোফিল থাকে, ঠিক আছে। এই সমস্তগুলোর মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে থাকে সেটি হলো নিউট্রোফাইল। একে আমরা পিএমএনএলও বলে থাকি। ফুল ফর্ম কি? প্লিউরো মরফো নিউক্লিয়ার লিউকোসাইট। লিউকোসাইট মানে ডব্লিউবিসি, তাহলে নিউট্রোফিলকে আমরা পিএমএনএলও বলে থাকি, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। আমি যে সমস্ত এক্সট্রা টপিকগুলো বলছি সেই সমস্ত টপিক তোমরা পেজের মধ্যে কিন্তু আলাদা করে লিখে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন? খুব কমন কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সকলেই আনসার করতে পারবে। আগে তোমরা নিজেরাই আনসার করবে। অপশান দেওয়া আছে লুই পাস্তুর, সোয়ান, ওয়ালেস নাকি মর্গান। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের লুই পাস্তুর। জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর, আর গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্ন বলেছে, চিকুনগুনিয়া কোন মশার কামড়ে হয়? চিকুনগুনিয়া একটি রোগ, এই রোগটি কোন মশার কামড়ে হবে? ঠিক আছে, পতঙ্গবাহিত রোগ একটি। চিকুনগুনিয়া রোগের ভেক্টর হলো গিয়ে মশা। অপশান দেওয়া আছে কিউলেক্স, এডিস, এডিস এবং কিউলেক্স উভয়ই নাকি কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এডিস। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এডিস। চিকুনগুনিয়া হলো এডিস মশার কামড়েই হয়ে থাকে। আর চিকুনগুনিয়া যে ভাইরাসের জন্য হয়ে থাকে সেই ভাইরাসটির নাম হলো চিকুনগুনিয়া ভাইরাস, যেটি এক ধরনের আরবো ভাইরাস। আর এই চিকুনগুনিয়ার ফলে আমাদের যে জয়েন্ট অস্থি সন্ধি আছে সেই অস্থি সন্ধির মধ্যে ব্যাপক পরিমাণ ব্যথার সৃষ্টি হয়, যার জন্য কিন্তু মানুষ ঝুঁকে যায়, ঠিক আছে, মানুষের দেহ ঝুঁকে যায়, তার জন্য একে ডবল ড্যাপও বলে থাকে। এগুলো তোমাদের জানতে হবে না, শুধুমাত্র এটা মাথায় রাখবে চিকুনগুনিয়া এডিস মশার কামড়ে হয়। চিকুনগুনিয়ার জন্য যে ভাইরাস দায়ী সেটি হলো চিকুনগুনিয়া ভাইরাস, আর চিকুনগুনিয়ার জন্য অস্থি সন্ধিতে দারুণ প্রদাহের সৃষ্টি হয়, ঠিক আছে। নেক্সট 35 নম্বর প্রশ্ন, অ্যান্টিবডি হলো ড্যাশ জাতীয় বস্তু। অ্যান্টিবডি কী জাতীয় বস্তু? স্নেহ মানে লিপিড জাতীয়, প্রোটিন জাতীয়,
জিন জাতীয় নাকি শর্করা জাতীয়? শর্করা মানে কার্বোহাইড্রেট। সঠিক উত্তর হবে তোমাদের খ, প্রোটিন জাতীয়। অ্যান্টিবডি হলো প্রোটিন জাতীয় একটি বস্তু যা আমাদের দেহে অনাক্রম্যতন্ত্রকে কী করে? বৃদ্ধি করে। বাইরে থেকে কোনো বিজাতীয় বস্তু যদি আমাদের দেহে প্রবেশ করে তার বিরুদ্ধে আমাদের দেহে অ্যান্টিবডির সৃষ্টি হয়। ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন, হে জ্বরের কারণ কি? হে হলো এক ধরনের জ্বর, হে ফিভার। এই জ্বরের কারণ কি? অ্যালার্জি, ডেঙ্গু, হেপাটাইটিস নাকি হেলপার টি সেল? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অ্যালার্জি। অ্যালার্জির কারণে হে জ্বর হয়ে থাকে। এই যে অপশন ডি দেওয়া আছে হেলপার টি সেল, এই সম্বন্ধে আমি একটুখানি বলে রাখি। দেখো আমাদের দেহে যখন, মানে আমাদের দেহে না, মানব দেহে যখন এইডস হয়ে থাকে তখন এইডসের জন্য যে এইচআইভি ভাইরাস রয়েছে সেই এইচআইভি ভাইরাস কিন্তু এই হেলপার টি সেলকে গিয়ে আক্রমণ করে, যার জন্য আমাদের দেহের অনাক্রম্যতন্ত্র একদম ডাউন হয়ে যায়। ঠিক আছে। নেক্সট 38 নম্বর প্রশ্ন বলেছে এর মধ্যে কোনটি ক্যান্সার কোষ? কোনটি ক্যান্সার কোষ? সার্কোমা, লিম্ফোমা, কার্সিনোমা নাকি গ্লুকোমা? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন গ, কার্সিনোমা। কার্সিনোমা হলো এক ধরনের ক্যান্সার কোষ। নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোন পদার্থ মানবদেহে প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হয়? মানবদেহে কোন পদার্থ প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হয়? অ্যান্টিবডি কী ধরনের বস্তু সেখানেই আমি কিন্তু বলে দিয়েছি, এটা তোমরা সঠিক আনসার করতে পারবে আশা করছি। মানবদেহে কোন পদার্থ প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হয়? সঠিক উত্তর অ্যান্টিবডি, হিস্টামিন, অ্যান্টিজেন নাকি খ এবং গ, অর্থাৎ জেন এবং হিস্টামিন দুটোই প্রবেশ করলে দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন গ, অ্যান্টিজেন। দেহে যদি অ্যান্টিজেন মানে বিজাতীয় বস্তু যদি প্রবেশ করে তাহলে আমাদের দেহে অ্যান্টিবডির সৃষ্টি হয় তার বিরুদ্ধে। পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন বলেছে যে অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বাহক? ঠিক আছে, কোন রোগের জীবাণুকে অ্যানোফিলিস মশা বহন করে থাকে? স্ত্রী অ্যানোফিলিস মশা। এটা মাথায় রাখবে যে কোনো পুরুষ মশা কিন্তু মানবদেহের রক্ত শোষণ করে না। সাধারণত স্ত্রী মশাই মানবদেহের রক্ত শোষণ করে থাকে, কারণ তাদের লার্ভা তৈরি করার জন্য, ঠিক আছে, বংশবিস্তারের জন্য স্ত্রী অ্যানোফিলিস মশার কিন্তু মানবদেহের রক্তের প্রয়োজন হয়। তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশাই সবসময় মানবদেহের রক্ত শোষণ করে থাকে। এখানে কোশ্চেনে বলেছে অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বাহক? অপশন দেওয়া হচ্ছে ডেঙ্গু, এনসেফ্যালাইটিস, ম্যালেরিয়া নাকি ফাইলেরিয়া? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগের জীবাণু বাহক হলো অ্যানোফিলিস মশা বা মশকি। আর এখানে ডেঙ্গু দেওয়া আছে, ডেঙ্গুর হলো গিয়ে এডিস, এনসেফ্যালাইটিসের হলো গিয়ে কিউলেক্স মশা, ফাইলেরিয়ার হলো কিউলেক্স মশা। ফাইলেরিয়াকে আমরা কি এলিফ্যান্টিয়াসিস বলেও থাকি, বা গোদ রোগ যেটাকে পা ফুলে যায়, ঠিক আছে, সেটাকে আমরা ফাইলেরিয়া বা এলিফ্যান্টিয়াসিস বলে থাকি। এনসেফ্যালাইটিস এটাও কিউলেক্সের জন্য হয়ে থাকে, আর ডেঙ্গু এটা এডিসের জন্য হয়ে থাকে। নেক্সট 41 নম্বর প্রশ্ন বলেছে এক্স রে অত্যাধিক সংস্পর্শে আসার কারণে আমরা কোন রোগে আক্রান্ত হতে পারি? এই যে এক্স রের যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারে যারা যারা কাজ করে তাদের যদি অত্যাধিক পরিমাণ এক্স রের সংস্পর্শে আসে তারা সবসময়, তাহলে তাদের কী রোগ হতে পারে? অপশন হচ্ছে ক্যান্সার, এইচআইভি, H1N1 ফ্লু নাকি গনোরিয়া? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, ক্যান্সার। ঠিক আছে, অত্যাধিক পরিমাণে এক্স রের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তার ক্যান্সারের সৃষ্টি হতে পারে, তার সেলের মধ্যে ক্যান্সার দেখা দিতে পারে। তার জন্য দেখবে যে যারা এক্স রে মেশিন চালায় তাদের এক্স রে মেশিন চালানোর সময় তাদের সামনে কিন্তু একটা প্লেট লাগানো থাকে, বডির সামনে একটা তারা কিছু পড়ে নেয় কবচের মতো, যার জন্য এই এক্স রে তাদের বডির সংস্পর্শের কন্ট্যাক্টে সরাসরি আসতে পারে না। ঠিক আছে, আর এখানে বলে রাখি যে H1N1 যে ফ্লু রয়েছে এর নাম হলো সোয়াইন ফ্লু। বোঝা গেল? নেক্সট 42 নম্বর প্রশ্ন বলেছে অ্যাসক্যারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? দূষিত বায়ু, দূষিত জল, দূষিত খাদ্য নাকি ব্যাকটেরিয়া? অ্যাসক্যারিয়াসিস হলো কৃমি, গোল কৃমি যে আমাদের দেহের মধ্যে বসবাস করে কৃমি, সেই কৃমি যে অ্যাসক্যারিয়াসিস, এই অ্যাসক্যারিয়াসিস সংক্রমণ কিসের মাধ্যমে হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি, দূষিত খাদ্য। দূষিত খাদ্যর মাধ্যমে এই অ্যাসক্যারিয়াসিসের সংক্রমণ হয়ে থাকে। নেক্সট 43 নম্বর প্রশ্ন বলেছে ইটাই রোগ কী কারণে হয়ে থাকে? খুব কমন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। ইটাই রোগ কী কারণে হয়ে থাকে? অপশান আছে পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক নাকি নাইট্রেট? তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামের কারণে ইটাই রোগ হয়ে থাকে। পারদের জন্য মিনামাটা, আর্সেনিকের জন্য হয়ে থাকে ব্ল্যাকফুট ডিজিজ, আর নাইট্রেটের জন্য হয়ে থাকে ব্লু বেবি সিনড্রোম।
তাহলে পারদের জন্য মিনামাতা, ক্যাডমিয়ামের জন্য ইটাই, আর্সেনিকের জন্য ব্ল্যাকফুট ডিজিজ, আর নাইট্রেটের জন্য হলো ব্লু বেবি সিনড্রোম। নেক্সট প্রশ্ন বলেছে 44 নম্বর প্রশ্নতে, আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? আমাশয়ের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? অপশান আছে সিগেলা, ভিব্রিও কলেরি, স্টেপটোককাস পায়োজেনেসিস ব্যাকটেরিয়া নাকি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। সঠিক উত্তর হবে তোমাদের সিগেলা। এখানে আর এই যে 4 নম্বর অপশান যে রয়েছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এর জন্য হয়ে থাকে টিবি রোগ, আর ভিব্রিও কলেরি যে রয়েছে এই ভিব্রিও কলেরির জন্য কলেরা রোগ হয়ে থাকে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের জন্য টিবি রোগ হয়ে থাকে। এতদূর পর্যন্ত তোমরা যারা যারা কোশ্চেন করেছো, কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমাদের এক্সামে আসতে পারে কি না। ঠিক আছে, যারা দেখো যারা যারা এক্সামের জন্য প্রিপারেশন করে, যারা একদম সিরিয়াস, তারা কিন্তু নিজেরাও কোশ্চেন নিয়ে অনেক ডিসকাস বা আলোচনা করে বা সেটা নিয়ে রিসার্চ করে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের মধ্যেই যারা যারা সেরকম স্টুডেন্ট, মানে খুব সিরিয়াস যে 2024 এবার ক্র্যাক করতেই হবে, তারা কিন্তু কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো যে কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন। তাই বলবো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবে, আমাদের একটু মোটিভেশন দাও। ঠিক আছে, তোমাদের থেকেই তো আমাদের মোটিভেশন। তোমরা যত ভিডিওগুলোকে পছন্দ করো, আমরা তত এ ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব এই চ্যানেলে। ঠিক আছে, তাহলে চলো দেখি নেক্সট কোশ্চেন কী বলেছে। 45 নম্বর প্রশ্ন বলেছে, অতিরিক্ত 21তম ক্রোমোজোমের কারণে কোন রোগটি হয়ে থাকে? 21তম যে ক্রোমোজোম রয়েছে আমাদের, অটোজোম অ্যালোজোম রয়েছে, সেই অটোজোমের মধ্যে 21তম যে ক্রোমোজোম, সেই 21তম ক্রোমোজোমের অতিরিক্ত মানে ট্রাইজোমি হয়ে যায়। এখানে সাধারণত 2টো থাকে, কিন্তু ধরো এখানে 3টে হয়ে গেল, তাহলে এই যে ট্রাইজোমি হয়ে গেল, এই ট্রাইজোমির জন্য কোন রোগ হতে পারে? পটাউ সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্রাইডুচার সিনড্রোম নাকি ক্লাইনফেল্টার সিনড্রোম। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, ডাউন সিনড্রোম। তাহলে 21তম ক্রোমোজোমে ট্রাইজোমি বা অতিরিক্ত 21তম ক্রোমোজোমের কারণে ডাউন সিনড্রোম রোগটি হয়ে থাকে। আর ক্লাইনফেল্টার সিনড্রোম হলো কি, সেই সমস্ত পুরুষ যাদের মধ্যে একটা এক্স ক্রোমোজোম বেশি থাকে, তাদের মধ্যে কি দেখা যায়, স্ত্রী দেহের বিভিন্ন রকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন গাইনেকোমাস্টিয়া মানে স্তনগ্রন্থির বৃদ্ধি, সেটা পুরুষের মধ্যেও লক্ষ্য করা যায়, এটাকে আমরা ক্লাইনফেল্টার রোগ বলে থাকি। আর একটা রোগ আছে, সেটা হলো টার্নার সিনড্রোম, সেটা হলো মহিলাদের মধ্যে যদি একটা এক্স ক্রোমোজোম কমে যায়, তাহলে সেই মহিলাটি কি বন্ধ্যাত্ব হয়। ঠিক আছে, এই ক্লাইনফেল্টার এবং টার্নার সিনড্রোম এই দুই রোগেই ভুক্ত কিন্তু পুরুষ এবং মহিলা, তারা বন্ধ্যাত্ব, তাদের কোনোদিন সন্তান হওয়ার চান্স নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 46 নম্বর প্রশ্ন বলেছে, নিম্নলিখিতগুলির কোনটি ব্ল্যাকফুট ডিজিজের সাথে সম্পর্কযুক্ত? এখনই বললাম, তোমরা সঠিক আনসার করতেই পারবে। অপশান দেওয়া আছে মার্কারি, আর্সেনিক, ক্যাডমিয়াম নাকি সেলেনিয়াম আয়রন। ব্ল্যাকফুট ডিজিজ কার জন্য হয়ে থাকে? অপশান বি, আর্সেনিকের কারণে ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে। আমাদের পানীয় জলে যদি আর্সেনিকের পরিমাণ বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে ব্ল্যাকফুট ডিজিজ দেখা দেবে। নেক্সট 47 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? মেলানিন, ভিটামিন, অতিবেগুনি রশ্মি নাকি কার্বন ডাই অক্সাইড। ত্বকের ক্যান্সার বলতে ত্বকের এক ধরনের ক্যান্সার বলা যেতে পারে। কী হয় অপশান? অপশান হবে 3 রাইট আনসার। অতিবেগুনি রশ্মির কারণে আমাদের ত্বকের ক্যান্সার হয়। আর এই অতিবেগুনি রশ্মিকে বায়ুমণ্ডলের কোন স্তর আটকায়? ওজোন স্তর আটকায়। ঠিক আছে, তার জন্য ওজোন স্তর কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট স্তর, কারণ এই অতিবেগুনি রশ্মি যদি আমাদের পৃথিবী পৃষ্ঠে বেশি পরিমাণে পড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের সকলের ত্বকের ক্যান্সার দেখা দেবে। নেক্সট 48 নম্বর প্রশ্ন বলেছে, নিম্ন উল্লেখিত রোগগুলির কোনটি চিকিৎসার ব্যবহৃত পদ্ধতি হলো ডিওটি। এখানে 4টি রোগ দেওয়া আছে, এই 4টি রোগের মধ্যে কোন রোগটি ডিওটির মাধ্যমে চিকিৎসা করা হয়? ডিওটির ফুল ফর্ম বলে দেয়, ডিওটির ফুল ফর্ম হলো ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি। ঠিক আছে, ডিওটির ফুল ফর্ম হলো ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 3, যক্ষা। যক্ষা রোগটি ডিওটির মাধ্যমে চিকিৎসা করা হয়। আর যক্ষার যে ব্যাকটেরিয়া, তার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। বোঝা গেল? নেক্সট কোশ্চেন 49 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোনটি ভেক্টর বাহিত রোগ? ভেক্টর বাহিত রোগ বলতে, ভেক্টর মানে কি? ভেক্টর বলতে ধরো গাড়িকে বোঝায়। এবার তুমি তোমার সাইকেলে করে যাচ্ছ, বা তুমি তোমার বাইকে বা তুমি তোমার কারে করে যাচ্ছ, সেই কার বা সাইকেল বা বাইক, সেটা হলো ভেক্টর। আর যে রোগ ঘটায় তাকে আমরা প্যাথোজেন বলে থাকি। সেই প্যাথোজেন যার মাধ্যমে বাহিত হয় তাকেই আমরা ভেক্টর বলে থাকি। তাহলে কোন রোগটি ভেক্টর বাহিত রোগ? স্কারভি, কোয়াশিয়রকর, ম্যালেরিয়া নাকি রিকেটস। সঠিক উত্তর হলো গিয়ে অপশান 3 ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগটি হয়ে থাকে আদ্য প্রাণীর জন্য। সেই আদ্য প্রাণীটির নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ম্যালেরি অথবা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এটা আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি।
এই যে প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আদ্যপ্রাণীটি রয়েছে, সেই আদ্যপ্রাণী অ্যানোফিলিস মশার মাধ্যমে বাহিত হয়। সেই অ্যানোফিলিস মশা যখন এসে আমাদের কামড়ায়, তখন সেই যে আদ্যপ্রাণীটি আছে সেটি আমাদের রক্তে প্রবেশ করে আর আমাদের মধ্যে ম্যালেরিয়া রোগের সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ভেক্টর বাহিত রোগ হলো ম্যালেরিয়া। আর স্কারভি কোনো ভেক্টর বাহিত রোগ নয়। স্কারভি হলো ভিটামিন সির অভাবে হয়ে থাকে। কোয়াশিওরকর এটি প্রোটিনের অভাবে হয়ে থাকে। আর রিকেটস হলো ভিটামিন ডির অভাবে হয়ে থাকে। তাহলে এর মধ্যে ম্যালেরিয়াই হলো এমন একটি রোগ যেটি ভেক্টর বাহিত রোগ। নেক্সট 50 নম্বর প্রশ্ন, এবং এটি আমাদের আজকের লাস্ট প্রশ্ন। বলেছে চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে, তাকে কি বলা হয়? অপশান দেওয়া আছে হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, ছানি নাকি ক্ষীণ দৃষ্টি। সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ, হ্রস্ব দৃষ্টি। দেখো এটা মনে রাখবে কীভাবে, হ্রস্ব দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি মানে হলো মায়োপিয়া, দীর্ঘ দৃষ্টি মানে হলো হাইপারমেট্রোপিয়া। হ্রস্ব দৃষ্টি এভাবে মাথায় রাখবে। দেখো এখানে বলেছে যে নিকট দৃষ্টি ঠিক রয়েছে, যে দৃষ্টিটা ঠিক সেই নাম দিয়েই রোগটির নাম হবে। নিকট মানে হ্রস্ব, কাছের, হ্রস্ব মানে কম কাছের, ঠিক আছে। কাছের দৃষ্টিটা ঠিক মানে হ্রস্ব দৃষ্টি, দূরেরটা খারাপ। আর দীর্ঘ দৃষ্টি হলো দূরেরটা ঠিক, কাছেরটা খারাপ, ঠিক আছে। এই যে বর্তমান সময়ে সাধারণত দেখবি স্টুডেন্টের ক্ষেত্রে, যারা কম আলোতে পড়াশোনা করে অথবা যারা একটু বেশি পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কী হয়, নিকট দৃষ্টিটা ঠিকই থাকে, তারা কাছের জিনিসকে ঠিকঠাকই দেখতে পারে কিন্তু দূরের জিনিসটাকে দেখতে পারে না। এটা হলো হ্রস্ব দৃষ্টি অথবা মায়োপিয়া। আর সাধারণত বয়স্কদের ক্ষেত্রে কী হয়, তারা কাছেরটাকে দেখতে পারে না ঠিকঠাক কিন্তু দূরেরটাকে দেখতে পারে। এটা হলো দীর্ঘ দৃষ্টি অথবা হাইপারমেট্রোপিয়া। আশা করছি তোমরা এই দুটোর মধ্যে বুঝতে পেরেছো, কারণ এই দুটো দেখো আমি যখন পড়েছি আমার মধ্যে খুব কনফিউশন ছিল যে কোনটি হ্রস্ব দৃষ্টি কোনটি দীর্ঘ দৃষ্টি। এভাবে মাথায় রাখবে, দূরেরটা ঝাপসা, কাছেরটা ভালো, তার মানে হ্রস্ব দৃষ্টি, ঠিক আছে। আর দূরেরটা ভালো, কাছেরটা খারাপ, তাহলে দূরেরটা ভালো মানে দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের 25টি প্রশ্ন, ঠিক আছে। আমরা এই ভিডিওটিকে দুটো পার্টে কমপ্লিট করলাম, পার্ট 1 পার্ট 2তে। পার্ট 1-এ আমরা 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, পার্ট 2তে আমরা 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেগুলোতে জয়েন করো। সেখান থেকে তোমরা ক্লাস পিডিএফ ডাউনলোড করো, রীতিমতো রিভিশন করো। তোমরা কিন্তু তোমাদের এক্সামকে ক্র্যাক করতেই পারবে, ঠিক আছে। তাহলে এভাবেই আমাদের সাথে থাকো। ভিডিওগুলোকে পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ তোমরা যারা যারা কমপ্লিট ভিডিওটি দেখেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে। বাই।